আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদের সংবাদ কক্ষে। আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ নুডলস সংবাদ শিরোনামগুলো। বিশ্বকাপ ফুটবলে বেলজিয়ামকে পরাজিত করে সেমিফাইনালে স্পেন। সব ম্যাচ ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে সরাসরি সম্প্রচার। ভারী বর্ষণে চট্টগ্রামের কয়েকটি উপজেলার ৮ লাখ মানুষ পানিবন্দী। সাতকানিয়ায় আটকা পড়াদের উদ্ধারে সেনাবাহিনীর সহায়তা চাইলেন জেলা প্রশাসক। বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ। সোনারগাঁওয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ বিতরণ। পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মের সম্পৃক্ততা সবুজায়নের অভিযাত্রাকে ত্বরান্বিত করবে প্রত্যাশা। এবং বিশ্ববাজারে সরকারি উদ্যোগে লেবু রপ্তানিতে স্থানীয় কৃষকদের দাবি। বৈদেশিক মুদ্রা অর্জনে গ্রামীণ অর্থনীতি বড় ভূমিকা রাখবে প্রত্যাশা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে এবং প্রথমেই আনোয়ার ইস্পাত ফিফা বিশ্বকাপ 2026 প্রসঙ্গ। যখনই দীর্ঘ, যখনই বৃহৎ, যখনই দৃঢ় নির্মাণের চ্যালেঞ্জ, তখনই সারা দেশের আস্থা। আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। টেকে যুগ যুগ, ভীষণ মজবুত, সহজে ভাঙে না। আনোয়ার সিমেন্ট শীট সব সিজনেই ফিট। 16 বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন। 2026 আসরের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়েছে 2010-এর চ্যাম্পিয়নরা। স্প্যানিশদের হয়ে গোল করেছেন ফাবিয়ান রুইজ এবং মিকেল মেরিনো। এর আগে প্রথমার্ধে স্পেনের জালে আসরের প্রথম গোলটি করেন বেলজিয়ান ফরওয়ার্ড চার্লস ডি কেটেলার। রেড ডেভিলদের হয়ে আর কেউ গোল করতে না পারলে শেষ 8-এ শেষ হয় বেলজিয়ামের বিশ্বকাপ যাত্রা। এই ম্যাচটি সহ বিশ্বকাপের সব খেলা সরাসরি সম্প্রচার করছে চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিন। আদিল আহমেদ শানের রিপোর্ট। বিশ্বকাপের সোনালী অতীত ফিরিয়ে আনতে পারেনি বেলজিয়াম। স্পেনের কাছে 2-1 গোলে হেরে কোয়ার্টারই শেষ হলো রেড ডেভিলদের বিশ্বকাপ অভিযান। আর আসর জুড়ে অপরাজেয় থেকেই সেমি ফাইনালে 2010-এর চ্যাম্পিয়ন স্পেন। হলিউডের শহর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ম্যাচের 30 মিনিটেই লিড নেয় স্পেন। দানি ওলমোর শট বেলজিয়ান গোলকিপার থিবো কোর্তোয়া ঠেকিয়ে দিলেও ফিরতি শটে বল পেয়ে গোল করেন পিএসজি মিডফিল্ডার ফাবিয়ান রুইস। পেদ্রির বদলে এদিন একাদশে ফিরে কোচ লুইস দে লা ফুয়েন্তের আস্থার প্রতিদান দেন তিনি। অবশ্য লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লা রোজারা। 11 মিনিটের ব্যবধানে সমতায় ফেরে রেড ডেভিলস। 600 মিনিট গোলবার আগলে রাখার রেকর্ড ভেঙে আসরে প্রথমবারের মতো বেলজিয়ামের কাছে পরাস্ত হন স্প্যানিশ গোলকিপার উনাই সিমন। বেলজিয়ানদের হয়ে সমতাসূচক গোলটি করেন ইতালিয়ান ক্লাব আটালান্টার ফরওয়ার্ড চার্লস ডি কেটেলার। আক্রমণ আর পাল্টা আক্রমণে দ্বিতীয়ার্ধে জমে ওঠে ম্যাচ। বদলি নেমে বেলজিয়ানদের হয়ে দাপট দেখান বিশ্বকাপের শেষ ম্যাচ খেলতে নামা রোমেলা লুকাকু। তবে লামিন ইয়ামাল এবং দানি ওলমোদের একাধিক আক্রমণ রুখতে গিয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন বেলজিয়াম গোলরক্ষক থিবো কোর্তোয়া। অবশ্য বদলি নেমে সেনে লেমন্স আস্থার প্রতিদান দিতে পারেননি রেড ডেভিলদের হয়ে। 88 মিনিটে স্পেনের হয়ে জয়সূচক গোলটি করেন আর্সেনাল মিডফিল্ডার মিকেল মেরিনো। এতেই শিরোপা পুনরুদ্ধারের মঞ্চে আরও এক ধাপ এগিয়ে শেষ চারে পা রাখে স্প্যানিশরা। 14 জুলাই রাতে বিশ্বকাপের ফাইনালের টিকিটের জন্য স্পেন লড়বে গত আসরের ফাইনালিস্ট ফ্রান্সের সঙ্গে। আদিল আহমেদ শান, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। 16 বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে নিজেদের জায়গা করে নিল স্পেন। ফিফার ভিআইপি গ্যালারিতে দেখা যায় স্পেন ফুটবল দলের সাবেক কিংবদন্তিদের। একই সাথে স্টেডিয়ামের গ্যালারিতে ছিলেন হলিউড সুপারস্টার ব্র্যাড পিট ও পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান অভিনেত্রী পেনেলোপ ক্রুজ। 28 মিনিটে বেলজিয়ামে জালে বল ঢুকিয়ে জয়সূচক গোল করেন স্পেনের সেন্ট্রাল মিডফিল্ডার মিকেল মেরিনো। এমন আলোচিত মুহূর্ত সহ বিশ্বকাপের উন্মাদনায় নতুন মাত্রা যোগ করতে সবগুলো ম্যাচ নিরবিচ্ছিন্নভাবে সরাসরি সম্প্রচার করছে চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিন।
দর্শকদের কথা মাথায় রেখে কোনো বিজ্ঞাপন না দেখিয়ে খেলা শুরুর আগে থেকে শেষ পর্যন্ত প্রচার করছে মাঠের বিশেষ মুহূর্তগুলো। Well, some big names from both. The ability to go vertical and extended territorial possession. It's a great goal. Goes to Dallas next. Belgium. Romelu Lukaku. বিশ্বকাপের শেষ দিকে মাঠের লড়াইয়ের পাশাপাশি সমালোচনা চলছে ম্যাচের বল নিয়েও। গোলকিপারদের অভিযোগ অফিসিয়াল বল ট্রায়ান্ডা অস্বাভাবিক গতিপথ তৈরি করছে, যা শটের দিকে অনুমান করা কঠিন করে তুলছে। বিশ্বকাপের শেষ 4 ম্যাচের জন্য এরই মধ্যে ট্রায়ান্ডার বিশেষ ফাইনাল সংস্করণ উন্মোচন করা হয়েছে। সাদি মাহমুদ জানাচ্ছেন। বিশ্বকাপে গোলের বন্যা, দূরপাল্লার শট আর দারুণ সব সেভের মধ্যেই আলোচনায় এসেছে ট্রায়ান্ডা। 2026 বিশ্বকাপের অফিসিয়াল বলটি আগের যে কোনো বিশ্বকাপ বলের চেয়ে ভিন্ন নকশায় তৈরি। মাত্র 4টি প্যানেলের এই বলে রয়েছে অত্যাধুনিক সেন্সর প্রযুক্তি, যা ভিএআর ও অফসাইড সিদ্ধান্তে সহায়তা করছে। কিন্তু বিতর্ক শুরু হয়েছে এর উড়ে যাওয়ার ধরন নিয়ে। সাবেক ও বর্তমান গোলকিপার এবং বিশ্লেষকরা বলছেন, নির্দিষ্ট গতিতে বলটি হঠাৎ দিক বদলে ফেলে, ফলে শটের লাইন বোঝা কঠিন হয়ে যায়, বিশেষ করে গোলরক্ষকদের জন্য। বিজ্ঞানীরাও মনে করেন, দ্রুতগতির শটের ক্ষেত্রে বলের শেষ মুহূর্তের গতিপথ অনুমান করা গোলরক্ষকদের জন্য কঠিন হচ্ছে। তাই দূরপাল্লার শট কিংবা কাঁধের উচ্চতায় আসা বলগুলোতে গোলরক্ষকদের বারবার অসহায় দেখাচ্ছে। তবে ফিফা ও অ্যাডিডাস বলছে ভিন্ন কথা। তাদের দাবি, নতুন 4 প্যানেলের নকশা ও সারফেস প্রযুক্তি বলকে আরও স্থিতিশীল উড়ান দিতে তৈরি করা হয়েছে। একই সঙ্গে বলের ভেতরের সেন্সর প্রযুক্তি রেফারিংকেও আরও নিখুঁত করছে। বিশ্বকাপের নকআউট পর্বে প্রযুক্তির ব্যবহারও এসেছে আলোচনায়। ট্রায়ান্ডার সেন্সরের তথ্য ব্যবহার করেই অফসাইড সিদ্ধান্তে গোল বাতিল হচ্ছে, যা নিয়েও ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। বিশ্বকাপের শেষ মুহূর্তের রোমাঞ্চ বাড়াতে শেষ 4 ম্যাচের জন্য এরই মধ্যে নতুন বল ট্রায়ান্ডা ফাইনাল উন্মোচন করা হয়েছে। নতুন বলের প্রযুক্তিগত বৈশিষ্ট্যে কোনো পরিবর্তন আনা হয়নি, তবে এর নকশা ও রঙে এসেছে ভিন্নতা। কালো বেজের উপর সোনালী রঙের প্রাধান্য রয়েছে, যা বিশ্বকাপ ট্রফির প্রতীকী ইঙ্গিত বহন করছে। এর সঙ্গে রয়েছে লাল ও গোলাপি রঙের সংমিশ্রণ। এটি কি আবারও নতুন বিতর্কের জন্ম দেবে, নাকি বিশ্বকাপের সেরা মুহূর্তগুলোর সাক্ষী হবে? সাদি মাহমুদ, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। 2026 বিশ্বকাপের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করে সুনাম কুড়িয়ে চলেছে চ্যানেল আইয়ের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। এবার ফুটবল ভক্তদের জন্য আইস্ক্রিনের নতুন সংযোজন থাকছে ইউটিউব চ্যানেলে। 19 জুলাইয়ের ফাইনাল পর্যন্ত প্রতিদিনের খেলার প্রথম 10 মিনিট ফ্রিতে উপভোগ করা যাবে আইস্ক্রিনের ইউটিউবে। আবার খেলা মিস হলেও আফসোস করতে হচ্ছে না ফুটবল প্রেমীদের। খেলা শেষ হওয়া 30 মিনিটের মধ্যে আইস্ক্রিনের ইউটিউব চ্যানেলে থাকবে প্রতিটি ম্যাচের হাইলাইটস। এবারে অন্যান্য সংবাদ। টানা ভারী বর্ষণে চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া সহ কয়েকটি উপজেলার 8 লাখ মানুষ পানিবন্দী। সবচেয়ে বিপর্যস্ত সাতকানিয়া এবং বাঁশখালীর কয়েক লাখ মানুষ। বন্ধ রয়েছে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ। চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার অভিযান এবং ত্রাণ কার্যক্রম শুরু করা হয়েছে। সাতকানিয়ার আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে সেনাবাহিনীর সহায়তা চেয়েছেন জেলা প্রশাসক। চট্টগ্রাম থেকে জাবেদ রিপনের ক্যামেরায় চৌধুরী ফরিদের রিপোর্ট। চট্টগ্রামের সাতকানিয়া এবং বাঁশখালীতে ভয়াবহ বন্যায় 4 দিন ধরে লাখ লাখ মানুষ পানিবন্দী। বাড়িতে চলছে না রান্নাবান্না। স্থানীয় সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। বেশি নাজুক অবস্থা, অনতিবিলম্বে সরকারের কাছে আবেদন করব এই সাতকানিয়া লোহাগাড়া থানাকে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করে গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার পাশে থাকবে সেই প্রত্যাশা করছি। মানে বাড়িঘর সবগুলো একদম চলে গেছে, উপরে যেগুলো আছে বিল্ডিং আছে সবাই এখানে অবস্থানত আছে। এখন ওই যে পানির নিচে আছে, মানুষজন কষ্ট হয়ে আছে। আমরা যতটুকু পারছি আমরা সাহায্য সহযোগিতা করার জন্য যাচ্ছি। এদিকে সাতকানিয়ায় বানের পানিতে আটকা পড়ে সময় মতো হাসপাতালে যেতে না পারায় শুক্রবার ভোরে এক প্রসূতি মা ও নবজাতকের মৃত্যু হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে ওনার হাঁটুর উপর সমান পানি, উনি শীতের মধ্যে ওনার গা কাঁপতেছে। ওনার সাথে একজন ওনার বৃদ্ধ মা ছিল, ওনার মা সহ আমরা দৌড়াদৌড়ি করে আমার টিম ওনাকে বুটে তুলে জানতে পারি উনি মারা গেছেন ডেলিভারির সময়, ওনার বাচ্চা সহ মারা গেছেন। সাতকানিয়া উপজেলা কার্যালয়ও পানিতে তলিয়েছে। এই পরিস্থিতিতে
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া সাতকানিয়ায় নৌকাযুগে বেশ কয়েকটি এলাকায় ত্রাণ বিতরণ করেছেন। পানিবন্দী বানভাসীকে উদ্ধারের জন্য সেনাবাহিনীর সহায়তা চেয়েছেন তিনি। আমাদের সাতকানিয়া, লোহাগড়া, চন্দনাইশ, বাঁশখালী, হাটহাজারী, ফটিকছড়ি এই পুরো এলাকাটি প্রায় অনেকাংশেই পানির নিচে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে পত্র দিয়েছিলাম যে আমাদের স্পিডবোট প্রয়োজন। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা স্পিডবোট নিয়ে আজকে থেকেই তাদের কার্যক্রম শুরু করবে। ইতিমধ্যে 200 মেট্রিক টন চাল এবং 40 লাখ টাকা চট্টগ্রামে বন্যার্তদের জন্য বরাদ্দ দিয়েছে সরকার। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। সারা দেশে ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট প্রশাসন এবং দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বন্যা কবলিত ও বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সিভিল সার্জনদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মন্ত্রী, সচিব এবং বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন। তিনি উদ্ধার, ত্রাণ, চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম আরও সমন্বিত কার্যকরভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রোমন জানিয়েছেন, বন্যা কবলিত জেলাগুলোতে উদ্ধার, পুনর্বাসন ও চিকিৎসা সহ সার্বিক কার্যক্রম সমন্বয়ের জন্য বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিতকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। এবারে জুলাই গণ অভ্যুত্থান। কোনো রাজনৈতিক দল নয়, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলন হওয়ার কারণেই জুলাই আন্দোলন গণ অভ্যুত্থানে রূপ নিয়েছে বলে মনে করে ছাত্রদল। জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নসির উদ্দিন নাসির বলেন, ফেসবুক প্রোফাইল লাল ও কালো করার মধ্য দিয়ে দেশ দুই ভাগে বিভক্ত হয়েছিল। কৌশলের জন্য প্রকাশ্যে নাম না থাকলেও আন্দোলনে অনেক ছাত্রদল নেতা কর্মী আহত ও শহীদ হয়েছেন। তাফিমুল ইসলামের রিপোর্ট। কোটা সংস্কারের আন্দোলন থেকে শুরু করে হাসিনা সরকারের পতন, 24 জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়। এই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি রাজপথে সক্রিয় ছিল বিভিন্ন ছাত্র সংগঠন। জুলাইয়ের তপ্ত দিনগুলোতে কোটা সংস্কারের দাবিতে যখন শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে, তখন শুরুতে কোনো দলীয় ব্যানার ছিল না, কিন্তু পর্দার আড়ালে এবং পরবর্তীতে প্রকাশ্যে রাজপথের আন্দোলনের গতিমুখ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আমাদের সাধারণ শিক্ষার্থীরা রয়েছে, তারা অবশ্যই আন্দোলনে যুক্ত হতে পারে এবং রয়েছে। কোটা সংস্কার আন্দোলনে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছাড়িয়ে সারা দেশে ছড়িয়ে পড়ে, তখন ছাত্রদলের হাইকমান্ড থেকে তৃণমূল পর্যন্ত একটি অলিখিত কিন্তু কঠোর নির্দেশনা জারি করা হয়। কৌশলটি ছিল, কোনো মিছিলে বা সমাবেশে ছাত্রদলের চেনা কোনো স্লোগান দেওয়া যাবে না। বিশেষ করে মধ্য জুলাইয়ে যখন ছাত্রলীগ, আইনশৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের উপর চড়াও হয়, তখন প্রতিরোধ গড়তে ছাত্রদলের সাধারণ কর্মীরা বড় ভূমিকা নেয়। আলাপ আলোচনা ছিল আমাদের মধ্যে, সেটি হচ্ছে যে প্রতিটি রাজনৈতিক দল তাদের যারা ফ্রন্ট লাইনের যারা শীর্ষ নেতারা, তারা বাদ দিয়ে অপেক্ষাকৃত যারা তরুণ নেতৃত্ব, তারাই আন্দোলনে শরিক হবে। এটি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে সেটাই কথা হয়েছে। তবে এই ভূমিকা কেবল কৌশলের মধ্যে সীমাবদ্ধ ছিল না। জুলাই আন্দোলনে ছাত্রদলকে দিতে হয়েছে বড় মূল্য। আন্দোলনে 1400 শহীদের মধ্যে ঢাকা সহ সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তৎকালীন সরকারি দলের হামলায় ছাত্রদলের বহু নেতাকর্মী শহীদ হয়েছেন। আমরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি, যে 142 জন নেতাকর্মী শহীদ হয়েছে। সুতরাং আমরা মনে করি যে আন্দোলন, ছাত্র জনতা যেরকম রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু আন্দোলনের কৌশল হিসাবে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিভিন্ন কৌশল অবলম্বন করার কারণে আন্দোলনের গতিপথ বারবার পরিবর্তন হয়েছে এবং আন্দোলন সফল হয়েছে। রাজধানীর চাংখারপুলে গণহত্যার সময় শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করতে জ্বালাময়ী বক্তব্য দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা। আমরা যেই জায়গাটায় আছি, এই জায়গাটা অবস্থান ধরে রাখতে হবে। ওইখানের অবস্থান সবাই চলে গেল, এখন তো অবস্থান ধরে রাখতে হবে। কী করতে হবে? তখন আমি ইনস্ট্যান্ট যারা ছিল তাদেরকে বললাম, সবাইকে একত্রিত করেন। আমরা সবাই একত্রিত হলাম ঢাকা মেডিকেলের নতুন বিল্ডিংয়ের পাদদেশে। আমার মনের অজান্তে অপ্রস্তুত অবস্থা সর্বোচ্চ 1.5 থেকে 2 মিনিটের একটা বক্তৃতা রাখছি আমি, যে প্লিজ কেউ কাউকে ছেড়ে যেন না, আমরা আজকেই জিতব,
তবে কেউ ভয় পাবেন না। জুলাইয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে রাজপথে দুর্বল করার পেছনেও ছাত্রদলের বড় ভূমিকা ছিল বলে উল্লেখ করেন ছাত্রদলের নেতারা। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। শুনতে অবাক লাগলেও জাপান ও চীনের রোগীরা এখন অর্থোপেডিক চিকিৎসার জন্য আসছেন বাংলাদেশে। শুধু তাই নয়, গত 1 দশক ধরে বিদেশি রোগীদের একটি অংশ নিয়মিত চিকিৎসা নিচ্ছেন এখানেই। এলিজার পদ্ধতিতে বিশেষায়িত এই চিকিৎসা সেবাকে ঘিরে তৈরি হয়েছে আন্তর্জাতিক আস্থা। বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা মল্লিক। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মোফাক্খারুল বারী একটি প্রশিক্ষণ কর্মশালায় রাশিয়ার একজন চিকিৎসককে সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের বোঝাচ্ছিলেন অর্থোপেডিক অস্ত্রোপচারে চিকিৎসকরা সাধারণত কোথায় কোথায় ভুল করেন। বাংলাদেশে সাম্প্রতিক বছরগুলোর আলোচিত বিভিন্ন দুর্ঘটনার চিকিৎসা সংক্রান্ত কেস বিশ্লেষণ করে তিনি দেখান ভুল সিদ্ধান্ত ও ত্রুটিপূর্ণ চিকিৎসার কারণে অনেক রোগীকে দীর্ঘমেয়াদী জটিলতার মুখে পড়তে হয়। এটি বারী ইলিজার্ভ অর্থোপেডিক সেন্টারের নিয়মিত আন্তর্জাতিক প্রশিক্ষণ আয়োজন। একই সময়ে কেন্দ্রটির 3য় তলায় চিকিৎসা নিচ্ছেন জাপানের এক তরুণী। হাড়ের জটিল চিকিৎসার জন্য 2017 সাল থেকেই তিনি নিয়মিত বাংলাদেশে আসছেন। তার সঙ্গে রয়েছেন 82 বছর বয়সী মা। How do you feel treatment in Bangladesh? Good. Okay. অন্য একটি কক্ষে চলছিল চীনের এক তরুণীর পায়ের জটিল চিকিৎসা। ইলিজার্ভ পদ্ধতিতে তার চিকিৎসা দিচ্ছেন অধ্যাপক ডাক্তার বারী। Okay, no problem. গত 4 দশকে দুর্ঘটনায় আহত প্রায় 80,000 রোগীর অস্ত্রোপচার করেছেন এই চিকিৎসক। On an average 2000 যদি হয়, for the last 40 years 80,000 cases, deformity correction, trauma case যেগুলো আঘাতজনিত জাপান পেশেন্ট দেখেছেন, ওরা ইন্টারনেট দেখে সার্চ করে যে কে ভালো করে, কে কী আছে, ওভাবে আসে আমার এখানে। চায়নার থেকে একটা মেয়ে আসছে, সে তো ক্রেজি হয়ে গেছে পুরা লম্বা হওয়ার জন্য। উজবেকিস্তান, রাশিয়ার থেকে আসে, যদি আমি রাশিয়া পড়াশোনা করেছি, অন্যান্য দেশ থেকে আসে। হাড়ের জটিল আঘাত, বিকৃতি ও দীর্ঘদিনের অস্থি সংক্রান্ত সমস্যার চিকিৎসায় ইলিজার্ভ পদ্ধতি নিয়ে কাজ করছেন ডাক্তার বারী। তার ভাষায় প্রচলিত অর্থোপেডিক চিকিৎসা যেখানে শেষ, ইলিজার্ভ চিকিৎসার কার্যকারিতা সেখান থেকেই শুরু। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার, ড্রাইভার সহ বিভিন্ন পদে নিয়োগকে কেন্দ্র করে কঠোর নজরদারি ও স্বচ্ছতা নিশ্চিতের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল জানিয়েছেন, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করছে প্রতিটি ধাপে সিসি ক্যামেরা, ড্রোন এবং ভিডিও রেকর্ডিংয়ের ব্যবস্থা করা হয়েছে। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। নারায়ণগঞ্জের পূর্বাঞ্চলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে ড্রাইভারদের ব্যবহারিক পরীক্ষা। এবছর প্রায় 28,000 আবেদনকারীর মধ্য থেকে 165 জন ফায়ার ফাইটার এবং ড্রাইভার সহ অন্যান্য পদে আরও 32 জনকে নিয়োগ দেওয়া হবে। আমাদের আজকে পরীক্ষা চলছে রোড টেস্ট, গ্যারেজ টেস্ট এবং ঝিকঝাক। অনেকে পরীক্ষা দিয়ে অনেকগুলো পাস করেছে, আমরা এখন সিরিয়ালে আছি। সুষ্ঠু এবং সুন্দর নিরপেক্ষভাবে হচ্ছে সবকিছু। পরীক্ষায় পাস করেছি, এই জন্য আমরা এখানে বসে আছি পরবর্তী পরীক্ষার জন্য। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে পরীক্ষার দিনই ফলাফল প্রকাশ করা হচ্ছে। কোন প্রার্থী কোন কাজে বাতিল হচ্ছে প্রত্যেকটি আইটেম সরাসরি আপনার ওই যে লিখিত আকারেও লিপিবদ্ধ করা হয় এবং ভিডিও এবং সিসি ক্যামেরার মধ্যে রেকর্ড করা হয়। ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, অযোগ্য কোনো প্রার্থী যাতে নিয়োগ না পায় সেজন্য প্রতিটি ধাপে কঠোরভাবে যাচাই বাছাই করা হচ্ছে। ফায়ার ফাইটারদের দৌড় ছিল, তাদের পুশ আপ ছিল, এগুলো কিন্তু অন রেকর্ড। আমাদের এই যে আজকে যে ড্রাইভিং টেস্ট হচ্ছে, তাদের জিগজ্যাগ টেস্ট হবে, গ্যারেজ টেস্ট হবে এবং তাদের রোড টেস্ট হবে, এগুলো প্রত্যেকটাই কিন্তু অন রেকর্ড। ফলে এখানে ওই কেউ ড্রাইভিং জানে না কিন্তু উত্তীর্ণ হয়ে গেলে এটার কোনো সুযোগ নেই। সমস্ত ভেন্যুকে আপনার সিসি ক্যামেরার আওতায় নিয়ে এসেছি, যাতে কোনো ধরনের তদবিরের কারণে বা কারো রিকোয়েস্টের কারণে কোনো প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কারোর উপর কোনো প্রভাব তৈরি করতে পারে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি স্বরাষ্ট্র, জনপ্রশাসন মন্ত্রণালয় ও সরকারি কর্ম কমিশনের প্রতিনিধিরা নিয়োগের পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। প্রকৃতি বাঁচলে বাঁচবে মানুষ, তাই তো লেখাপড়ার সঙ্গে পরিবেশকেও সমানভাবে গুরুত্ব দিতে হবে মন্তব্য করেছেন পরিবেশবাদীরা। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে ঐতিহ্যবাহী জনপদ সোনারগাঁওয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে জীববৈচিত্র্য সমৃদ্ধ নিরাপদ ধরিত্রী বিনির্মাণের সমন্বিত উদ্যোগে গুরুত্ব আরোপ করেন বক্তারা। পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মের সম্পৃক্ততা সবুজায়নের অভিযাত্রাকে ত্বরান্বিত করবে প্রত্যাশা তাদের। আফরোজা হাসির রিপোর্ট। ঢাকা থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে অবস্থিত ঐতিহাসিক জনপদ সোনারগাঁও। শীতলক্ষা, ধলেশ্বরী ও ব্রহ্মপুত্র নদীবেষ্টিত সোনারগাঁওয়ের প্রকৃতিকে সবুজের সমারোহে সাজাতে গজারিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহায়তায় প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন উৎসব। বর্ষার বিরূপ আবহাওয়ার মাঝেও কোমলমতি শিক্ষার্থীদের উচ্ছ্বাসী উপস্থিতিতে ভিন্ন মাত্রা পায় বৃক্ষায়ন উৎসব। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। আমরা যদি ঘনবসতি এলাকায় এবং রাস্তার দুধারে বৃক্ষরোপণ করি, এই বৃক্ষের মাধ্যমে কিন্তু আমাদের এই বায়ু দূষণ 30% কমে যায়। আমরা যে পরিমাণ বায়ু দূষণে আমরা বাংলাদেশের বিশেষ করে ঢাকা শহরে এবং বড় বড় শহরে আমরা নানা রোগে ভুগছি, তার থেকে যদি আমাদেরকে ভালো রাখতে চাই তাহলে যত বেশি পারি আমাদের কিন্তু এই বৃক্ষরোপণ করতে হবে। আসুন আমরা হাতে হাত মিলিয়ে সারা বাংলাদেশে বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। সবুজায়ন কার্যক্রমে যুক্ত হয়ে পরিবেশ রক্ষার অঙ্গীকার শিক্ষার্থীদের। গাছকে যত্ন করে রাখবো, গাছ আমাদের অক্সিজেন দেয়, এটাকে মাটি দিয়ে লাগাবো, ফুল দেয়, ফল দেয়। বাচ্চারাও অনেক খুশি হয়েছে। আসেন আমরা সবাই গাছ লাগাই, অক্সিজেন নেই, উপকার ভাই। সবাইকে উদ্বুদ্ধ করব বেশি বেশি গাছ লাগানোর জন্য। প্রকৃতি যদি আমাদের অকৃত্রিমভাবে সবকিছু খোলা হাতে না দিয়ে দিত তাহলে কিন্তু আমরা কখনোই কোনো কিছু করতে পারতাম না। বিভিন্ন ফলের গাছ, বনজ গাছ, ঔষধি গাছ এগুলো তোমরা রোপণ করবে। তো আমরা সবাই গাছ লাগাবো, গাছের যত্ন নেব এবং গাছের যত্ন নেওয়া আসলে নিজেদের জন্যই। পরিবেশ সুরক্ষায় শুধু বৃক্ষরোপণই নয়, পরিচর্যা ও সংরক্ষণেও গুরুত্ব দিচ্ছেন সুধীজনরা। উপহার হিসেবে দেন, গাছ হচ্ছে মানুষের পরম বন্ধু। গাছ দেখবেন আপনার সন্তানের চাইতে বেশি ভালো লাগবে যখন আপনি দেখবেন যে আপনার গাছটা বড় হয়েছে। হঠাৎ করে এসে একদিন দেখবেন আপনার সন্তান বড় হইলে যতটা ভালো লাগে এর চাইতে বেশি ভালো লাগবে অবশ্যই গাছ লাগালে। গাছ কিনে নিয়ে হে অনুরাগী কেন? গাছ কিনলে আমি সেই ফুলও পাবো, কাঙ্ক্ষিত ফুল, সাথে পাবো ফল, ছায়া আর জীবন ধারণের জন্য, জীবন বাঁচানোর জন্য সেই অক্সিজেন। বাংলাদেশকে বসবাসযোগ্য রাখার জন্য উনি যে চিন্তা করেছেন, সেই চিন্তা থেকে উনি প্রতি বছর লক্ষ লক্ষ বৃক্ষ সারা বাংলাদেশে রোপণ করে থাকেন। উনি হলেন মকিত মজুমদার বাবু। বৈশ্বিক উষ্ণতা রোধ ও বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে সবাইকে বৃক্ষায়ন আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই শুধু অদম্য সাহস আর পরিশ্রমে শূন্য থেকে সফল কৃষি উদ্যোক্তা হয়েছেন ময়মনসিংহের ভালুকার জাহিদ হাসান। এলাকায় যিনি এখন লেবু জাহিদ নামেই সমধিক পরিচিত। দেশে লেবুর উৎপাদন বাড়লেও ন্যায্য মূল্য আর বিশ্ববাজারে প্রবেশের সুযোগ না থাকায় অনেকটা আটকে আছে লেবুর সম্ভাবনা। জাহিদ সহ স্থানীয় কৃষকদের দাবি, সরকার যদি লেবু রপ্তানিতে কার্যকর উদ্যোগ নেয় তবে এই গ্রামীণ অর্থনীতি দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে বড় ভূমিকা রাখতে পারবে। বিস্তারিত জানাচ্ছেন শাইক সিরাজ। ময়মনসিংহের ভালুকা উপজেলায় তামাট গ্রাম। এই গ্রামেরই এক সময়ের সহায় সম্বলহীন যুবক জাহিদ হাসান আজ এক বিশাল কৃষি সাম্রাজ্যের মালিক। গ্রামের বিভিন্ন স্থানে 65 থেকে 70 বিঘা জমিতে ছড়িয়ে দিয়েছে তার কৃষি উদ্যোগ। মাল্টা সহ অন্যান্য ফলের পাশাপাশি তার সবচেয়ে বড় সাফল্য এসছে লেবু চাষে। আমি ঠিক মতো খাবার পাইতাম না, খুব কষ্টে চলতাম। তারপরে আমি ফসলের দিকে আগাইলাম, শ্রম দিছি স্যার, আমি পরিশ্রম করে সবকিছু করছি। এখন তোমার কতটুকুর ভিতরে চাষবাস? 65 বিঘা হবে স্যার, এখন আছে। আর শুরু করছিলে কত দিয়ে?
শুরু করছি তো আর 1 বিঘারও কম। লেবু চাষের কল্যাণে তিনি আজ লেবু জাহিদ নামে পরিচিত। প্রতি বছর লেবুর বাম্পার ফলন হলেও শুধু স্থানীয় বাজারের উপর নির্ভর করে বড় স্বপ্ন দেখা কঠিন। তাই তার লক্ষ্য এখন আন্তর্জাতিক বাজার। লেবু ভালো হয়, আবার দেখা যায় বাজারে খায় না আপনার। ওই টাইমে চাষিরা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। আর বাইরের দিকে গেলে বাইরে কিন্তু একটা লেবুর অনেক দাম স্যার। এটা প্রধানমন্ত্রীর সাথে একটু আলোচনা করবে। চাষি বাঁচলে তো দেশ বাঁচবো। এটা স্যার আপনার কাছে আমার আবদার রইল, এটা তার কান পর্যন্ত পৌঁছে দিই। শহরের একজন উদ্যোক্তা রাষ্ট্রের সব সুযোগ সুবিধা পান, গ্রামের একজন প্রান্তিক কৃষকের হাতে তা যেন স্বপ্নের মতো। জাহিদ প্রমাণ করেছেন মাটির প্রতি ভালোবাসা থাকলে যে কোনো বাধাই জয় করা সম্ভব। একসময় ছিলেন দিনমজুর, কিন্তু আজ বহু মানুষের কর্মসংস্থানের উদ্যোক্তায় পরিণত হয়েছেন। কোনো প্রাতিষ্ঠানিক সনদ নয়, দৃঢ় মনোবল, একাগ্রতা, কৃষির প্রতি ভালোবাসা, অনুরাগ সব কিছু আজ তাকে এখানে পৌঁছেছে। তার আবেদন, প্রধানমন্ত্রী যদি এই তরুণ উদ্যোক্তাদের ফসলগুলো বিদেশে রপ্তানি করতে পারে তাহলে তাদের ভাগ্যের আরও খানিকটা পরিবর্তন হওয়া সম্ভব। ময়মনসিংহের ভালুকার তামার থেকে শাইখ সিরাজ, চেন্নাই। স্পেনের দক্ষিণাঞ্চলের আন্দালুসিয়া অঞ্চলে ভয়াবহ দাবানলে অন্তত 12 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 8 জন এবং নিখোঁজ রয়েছেন আরও 23 জন। আলমেরিয়া প্রদেশে সিরিয়া দে লস ফিলাব্রেস পর্বতমালার কাছে বৃহস্পতিবার আগুনের সূত্রপাত হয়। দাবানলে বিস্তীর্ণ বনাঞ্চল ও আবাসিক এলাকা পুড়ে গেছে। অনেক বাসিন্দা নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ অমান্য করে পালানোর চেষ্টা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে কয়েকজন ব্রিটিশ নাগরিক থাকতে পারেন বলেও ধারণা করা হচ্ছে। আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এবারে কৃষি সংবাদ। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বাবুল দালালের সমন্বিত কৃষি খামার এখন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উত্তম কৃষি চর্চার সনদের অপেক্ষায়। পেয়ারা, মালটা, লেবু ও মৌসুমী সবজি চাষে প্রায় 9 একরের বাগানটি 12 প্রজাতির আম গাছ রয়েছে। তার খামার এখন নতুন উদ্যোক্তাদের অনুপ্রেরণা। এবার প্রকৃতি সংবাদ। নানা আয়োজনে সারা দেশে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে। বনভূমি ধ্বংস, অপরিকল্পিত উন্নয়ন ও নগরায়নে বিপর্যস্ত প্রাণ প্রকৃতি রক্ষার বার্তা উঠে আসে এসব আয়োজনে। এবারে খেলার খবর। 2026 ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্ব নকআউট প্রি কোয়ার্টার পেরিয়ে চলছে কোয়ার্টার ফাইনালের খেলা। জিতলেই মিলবে সেমির টিকিট। সেই লক্ষ্যে আজ শনিবার দিবাগত রাত 3টায় মাঠে নামবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে দলটির প্রতিপক্ষ নরওয়ে। ইংল্যান্ড বনাম নরওয়ের লড়াই ছাড়িয়ে মাঠে দেখা মিলবে হালান্ড, কেইন দ্বৈরথ। কোয়ার্টার ফাইনাল পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে 3বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও। কানসাস সিটিতে দলটির প্রতিপক্ষ সুইজারল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার সকাল 7টায়। শক্তির বিচারে আকাশী নীলরা এগিয়ে থাকলেও চমক দেখাতে পারে ইউরোপ দেশটি। বিশ্বকাপের মঞ্চে শেষ দেখায় দুটিতেই জয় পেয়েছে আর্জেন্টিনা। শনিবার বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচ। হারারেতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 1টায়। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় এই ম্যাচ থেকে বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। ওয়ানডে শেষে 15, 17 ও 19 জুলাই বোলাওয়াতে হবে 3 ম্যাচের টি-20 সিরিজ। দর্শক, সবশেষে ফ্রেশ নুডলস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিশ্বকাপ ফুটবলে বেলজিয়ামকে পরাজিত করে সেমিফাইনালে স্পেন। সব ম্যাচ ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে সরাসরি সম্প্রচার। ভারী বর্ষণে চট্টগ্রামের কয়েকটি উপজেলার 8 লাখ মানুষ পানিবন্দী। সাতকানিয়ায় আটকা পড়াদের উদ্ধারে সেনাবাহিনীর সহায়তা চাইলেন জেলা প্রশাসক।
বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ। সোনারগাঁওয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ বিতরণ। পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মের সম্পৃক্ততা সবুজায়নের অভিযাত্রাকে ত্বরান্বিত করবে প্রত্যাশা। এবং বিশ্ববাজারে সরকারি উদ্যোগে লেবু রপ্তানিতে স্থানীয় কৃষকদের দাবি, বৈদেশিক মুদ্রা অর্জনে গ্রামীণ অর্থনীতি বড় ভূমিকা রাখবে প্রত্যাশা। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।